আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ায় ইচা নামের এক মেয়ের প্রেমে পড়ে যায় তাসিম নামক এক জিন। ফলে সে ইচা এবং তার হাজবেন্ডের মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে থাকে। এতে করে তাদের মধ্যে দূরত্ব বেড়ে যায় এবং স্বপ্নের মাধ্যমে ইচার সাথে থাকতে শুরু করে ওই জিন। এভাবেই ইচা ওই জিনের বাচ্চা দ্বারা প্রেগনেন্ট হয়ে যায়। বাস্তবে কেউ ওই বাচ্চাকে দেখতে না পেলেও ইচা ঠিকই নিজের পেটের ভেতরে ওই বাচ্চাকে অনুভব করতে পারত। সময়ের সাথে ঘটনা এতটাই মারাত্মক হয়ে যায় যে রুকিয়ার মাধ্যমেই ইচাকে ওই জিনের থেকে দূরে রাখা যাচ্ছিল না। বাস্তবে যে মেয়েটির সাথে এই ঘটনাটি ঘটেছিল তাকেও আমরা এই গল্পে দেখতে পাবো। তাই এই গল্পকে কোনো কাল্পনিক হরর গল্প ভেবে ভুল করবেন না। মাত্র 13 বছর বয়স থেকে পিছে পড়ে থাকা এক শয়তান জিনের গল্প এটি, যার নাম পেনগান্তিন শেতান, অর্থাৎ শয়তানের স্ত্রী। তাই চলুন আর দেরি না করে সরাসরি চলে যাওয়া যাক গল্পে। গল্পের শুরুতে আমরা ওই মেয়েটির কণ্ঠ শুনতে পাই যার সাথে বাস্তবে এই ঘটনাটি ঘটেছিল। ঘুমের মাঝে সে নাকি প্রতিদিন একটাই স্বপ্ন দেখত, যে স্বপ্নটা বেশ অদ্ভুত ছিল। খুব সুন্দর একটা জায়গায় সুন্দর একটা মহল, যেখানে তার জন্য অপেক্ষা করছে খুবই হ্যান্ডসাম এবং সুদর্শন দেখতে এক যুবক, যার সাথে তার কোনো কথা হয় না, তারা শুধুমাত্র মিলিত হয়। এরকম অদ্ভুত এক স্বপ্নের বিবরণীর সাথেই শুরু হয় আজকের এই গল্প, যেখানে ঘুমের মাঝে আমরা ইচাকে ওই জগতের ওই মহলে দেখতে পাই। অন্যদিকে বাস্তবে ইচা তো ঘুমিয়েছিল নিজেরই ঘরে, যেখানে এক ভয়ানক আকৃতি বা বলা যায় শয়তান জিন তার কাছে এগিয়ে আসছিল। স্বপ্নের জগতে ইচাকে ব্যস্ত রেখে সে বাস্তব জগতে ইচার কাছাকাছি আসে। এরই সাথে ঘুম ভেঙে যায় ইচার। প্রতিনিয়তই সে এরকম স্বপ্ন দেখত, তবে এই ব্যাপারটাকে সে খুব একটা গুরুত্ব দিত না। তখন ঘড়ির কাঁটায় বাজে রাত 4টা। সারা রাতের ওভারটাইম ডিউটি শেষ করে তার হাজবেন্ড এরিয়াল বাড়িতে ফেরে। স্পষ্টভাবে ইচা এই ব্যাপারটা নিয়ে খুশি ছিল না। প্রতি রাতেই 12টায় কাজ শেষ হওয়ার পর এরিয়াল ইদানিং ওভারটাইম করে। সে বাড়িতে এত লেট করে আসে, এই ব্যাপারটা তো ইচার ভালোই লাগে না, কেননা সারাদিন ইচাও ব্যস্ত থাকে। তারা দুজন একসাথে সময় কাটানোর জন্য যেন সময়ই পায় না। বিয়ের মাত্র 3 বছরের মধ্যেই তাদের দুজনের মধ্যে অনেক বড় দূরত্বের সৃষ্টি হয়েছে। আর এর কারণও আমরা এখানে দেখতে পাই। ইচা এরিয়ালকে বলে তার জ্যাকেটটি ঠিকভাবে টাঙিয়ে রাখতে। সে সেটা রেখেও দেয়, তবে পরক্ষণেই এক শয়তানি হাত এসে জ্যাকেটটি নিচে ফেলে দেয়। ফলে ইচাও মনে করে যে এরিয়াল ঠিকভাবে জ্যাকেটটি রাখেনি। এভাবেই আসলে ওই শয়তান জিন ইচা এবং এরিয়ালের মধ্যে দূরত্বের সৃষ্টি করছিল, যে ব্যাপারে তাদের দুজনেরই কোনো রকম ধারণা ছিল না। এখানেও তাদের মধ্যে তর্ক শুরু হয়ে যায় এবং এক পর্যায়ে রেগে এরিয়াল সেখান থেকে চলে যায়। পরদিন সকালেও ইচা এরিয়ালের সাথে কোনো রকম কথাই বলে না। খাবার টেবিলে যখন এরিয়াল আসে তখন ইচা খাওয়া থেকে উঠে চলে যায়, রেডি হয়ে বেরিয়ে পড়ে কাজের জন্য। অন্যদিকে এরিয়ালের ডিউটি যেহেতু দেরিতে ছিল তাই সে ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের জীবন চলছিল। নামে মাত্র একটা বৈবাহিক সম্পর্কে তারা আবদ্ধ ছিল। এখন ওই দিন ইচার ওয়ার্ক স্টেশনের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে সে যখন কাজ করছিল হঠাৎই তার মনে হয় পেছন থেকে কেউ যেন তার দিকে ধেয়ে আসছে। সে পিছে ঘুরে তাকায়, তবে কাউকেই দেখতে পায় না। এমন সময় পাশ থেকে তার একজন কলিগ লিন্ডা তাকে ভয় দেখায়। তাদের দুজনের মধ্যে আসলে অনেক ভালো সম্পর্ক ছিল, তাই তো ইচার মন খারাপ দেখেই লিন্ডার বুঝতে আর সময় লাগে না যে ইচার আবারও এরিয়ালের সাথে ঝগড়া বেঁধেছে। ইচাও এখানে তার কথার কোনো জবাব দেয় না। অন্যদিকে আমরা এরিয়ালকে দেখতে পাই যার কাজের সময় হয়ে গিয়েছিল। সে রেডি হয়ে ইচার বানিয়ে রাখা ঠান্ডা চা খেয়ে বেরিয়ে পড়ে। অন্যদিকে আমরা ইচা এবং লিন্ডাকে কথা বলতে দেখতে পাই, যেখানে ইচা বলে বিয়ের 3 বছর ধরে তারা শুধুমাত্র লড়াই করেই চলেছে। লিন্ডা বলে যে সে যখনই স্বপ্ন দেখে তখনই এই ঝগড়াটা তাদের মধ্যে হয়। উত্তরে ইচা বলে যে তার হাজবেন্ডকে যেভাবে সে দেখেছিল সেরকমটি এখন আর সে নেই। কেন জানি এখন সে তার সাথে নিজের ভবিষ্যৎও দেখতে পায় না। সে না তো তার সাথে ফ্লার্ট করে, না তাকে সারপ্রাইজ দেয়, না তাকে গিফট দেয়। এমনকি রিলেশনে থাকাকালীন সে যে মিষ্টি মিষ্টি কথা বলতো সেগুলোও সে আর বলে না। লিন্ডা এখানে তাকে বোঝাতে থাকে আর সেই সাথে খাবার খেতে থাকে। সে নিজেই শুধুমাত্র খাবার খাচ্ছিল না, বরং একটা বিড়ালের ছানাকেও খাবার খাওয়াচ্ছিল। এ থেকে আমরা বুঝতে পারি লিন্ডা বিড়াল অনেক পছন্দ করে। লিন্ডা এখানে ইচাকে বলে বাড়ির পরিবেশ এমন রাখতে হবে যাতে করে হাজবেন্ড এসে ঝগড়া বাঁধানোর সুযোগই না পায়। এই ব্যাপারটি আসলে বাড়ির মেয়েদের উপরই ডিপেন্ড করে।
ছেলেদের মনে হয় বিয়েতেই সবকিছু শেষ, কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যাপারটা ভিন্ন। বিয়ের পর থেকেই তাদের এক্সপেকটেশন বাড়তে থাকে। সে যদি প্রেম চলাকালীন ওই ট্রিটমেন্টটি আবার ফিরে পেতে চায়, তাহলে তাকে বাড়িতেও ঠিক ওইভাবেই তৈরি থাকতে হবে যেরকমটি প্রেম চলাকালীন সে তার বয়ফ্রেন্ডের সামনে যেত। লিন্ডা এখানে ইচাকে খুবই পার্সোনাল একটা কোশ্চেন করে যে তারা শেষ কবে মিলিত হয়েছে। ইচার তো মনেও নেই, যেটা দেখে লিন্ডা তাকে বোঝায় যে সে তো এরিয়ালকে ভালোবাসে, তাহলে তার উচিত হবে যে এই বিয়েটাকে আরও একটা সুযোগ দেওয়া, এরিয়ালের কাছ থেকে এক্সপেকটেশন না রেখে নিজে থেকে কিছুটা এফোর্ট দেওয়া। এতে করে এরিয়ালও তার প্রতি এফোর্ট দেওয়া শুরু করবে। আমরা দেখতে পাই লিন্ডা যখন ইচাকে এটা বোঝাচ্ছিল, তখন ইচার নজর ছিল তার সামনে দিয়ে যাওয়া রকমারি এক পোশাক পরা লোকের দিকে। লোকটিও এখানে ইচার দিকেই তাকিয়েছিল। লিন্ডার ডাকে ইচার হুঁশ ফেরে। লিন্ডা বলে যে ইচাকে আজ সে যা কিছু বলেছে সেটা যেন সে পালন করে, এর ফলে তাদের বিয়েটা টিকে যাবে। অন্যদিকে এরিয়েলকে তার কলিগও এই ব্যাপারেই বোঝাচ্ছিল যে কাজ শেষ করে সে যেন একটু সময় বাইরে বসে, এর ফলে সকল ক্লান্তি দূর হয়ে যাবে, আর এরপর সে বাড়িতে ফিরে যেন নিজের স্ত্রীকে সময় দেয়। সে এখানে এরিয়েলকে বোঝায় যে ইচা প্রত্যেকবার সে যে কয়টার সময় বাড়িতে ফিরুক না কেন ঠিকই জেগে থাকে, সে রেগে থাকলেও জেগে থাকে, আর এটাই ইচার ভালোবাসা। হতে পারে সে তার জন্য অপেক্ষা করে, যে অপেক্ষার মূল্যায়ন করা উচিত এরিয়ালের। ওই রাতে আমরা দেখতে পাই ইচা সত্যি রেডি হয়ে সেজেগুজে অপেক্ষা করছিল এরিয়ালের জন্য। এরিয়ালও এখানে একটা ফ্রেশ মাইন্ড নিয়ে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরতেই ইচা তার সাথে খুব সুন্দর করে ব্যবহার করতে শুরু করে, যা দেখে এরিয়াল অবাক হয়ে যায়। ভেতরে গিয়ে সে দেখতে পায় ইচা গরম গরম খাবার রান্না করেছে, ফলে এরিয়ালও ইচার প্রতি অনেকটা সন্তুষ্ট হয়। ওই রাতে তারা দুজনে একসাথে সময়ও কাটায়, যে জিনিসটা ওই জিন একদমই মেনে নিতে পারে না। লাইট ফ্লিকার করতে থাকে এবং জিনটি সেখানে এসে উপস্থিত হয়। শুধুমাত্র তাই নয়, সে ওই রাতে যখন ইচা ঘুমিয়েছিল তখন স্বপ্নের মাঝে আবারও ইচার স্বপ্নে আসে। সে তাকে ওই জগতের মহলের ভেতরে শুয়ে থাকা অবস্থায় তার পেটের উপর একটা ফুল রাখে এবং বলে সে আর কখনোই এখান থেকে বের হতে পারবে না। যা শুনে ইচা অনেকটা ঘাবড়ে যায় এবং দ্রুত ওই মহল থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকে। তবে কোনো দরজা দিয়েই সে সেখান থেকে বের হতে পারছিল না। সে ছটফট করছিল সেখান থেকে মুক্তি পাবার জন্য। এমন সময় তার সামনে চলে আসে ওই জিনের মানুষের রূপ, অর্থাৎ ওই হ্যান্ডসাম সুদর্শন ছেলেটি, যে কিনা ইচাকে যেভাবেই হোক ওই জগতে আটকে রাখার চেষ্টা করছিল। এরই মাঝে ইচার ঘুম ভেঙে যায় পরদিন সকালে। এরকম স্বপ্ন সে প্রথমবারের মতো দেখেছে, যে কারণে সে অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। সে তাকিয়ে দেখতে পায় পাশে এরিয়েল নেই, শুধু পড়ে আছে একটা ফুল। এরকমই একটা ফুল সে ওই স্বপ্নের জগতে দেখেছিল, যেখানে ওই ছেলেটি তার পেটের ওপর এই ফুলটি রেখেছিল। ইচা এইসবের কিছুই বুঝতে পারছিল না। এদিকে এরিয়েলকে আমরা দেখতে পাই যে কিনা খুব সুন্দর করে খাবারের টেবিলটা সাজায়। আজকের খাবার সে রান্না করেছে এটা দেখে তো ইচা অবাকই হয়ে যায়। এরিয়েল বলে যে সে নতুন করে ইচার সাথে একটা জীবন শুরু করতে চাইছে। মূলত সে এতদিন টাকার পেছনে ছুটছিল যাতে করে সে নিজেদের জন্য একটা সুন্দর বাড়ি তৈরি করতে পারে। তবে এটা করতে গিয়ে সে নিজের ভালোবাসার মানুষটির থেকেই দূর হয়ে যাচ্ছিল, যে কারণে সে ঠিক করেছে যে আগে তারা নিজেদেরকে সময় দিবে, এরপরই অন্য কিছু নিয়ে ভাববে। এটা শুনে ইচা অনেকটা খুশি হয়ে যায়। তখনই এরিয়েল লক্ষ্য করে ইচার মাথায় একটা ফুলের ক্লিপ। সে ইচাকে প্রশ্ন করে এটা কি সে নতুন নিয়েছে। ইচা হ্যাঁ বললে এরিয়েল জানায় প্রথমবার যখন তাদের দেখা হয়েছিল তখন তার মনে আছে যে ইচা এরকমই একটা ক্লিপ পরা ছিল, যা শুনে ইচা ইমপ্রেসড হয়ে যায় যে তার হাজবেন্ড তার ছোট ছোট ব্যাপারগুলো মনে রেখেছে। এরিয়েল এখানে ইচাকে বলে সে তাকে আজ কাজে এগিয়ে দিবে, যা শুনে ইচা অবাক হয়ে যায়, কেননা দিনের এই ভাগটাই তো এরিয়েল শুধুমাত্র ঘুমানোর জন্য পায়, সেটাও তার জন্য সে স্যাক্রিফাইস করছে। এটা দেখে ইচা খুশি হয়ে যায়। তখন এরিয়েল তাকে মনে করিয়ে দেয় যে আজ রাতে ইচার ছোট বোন এমার সাথে ইচার দেখা করার কথা ছিল, যেটা মনে পড়তেই ইচা চলে যায় এমাকে কল করতে। তখনই আচমকা তার সামনে দেওয়ালে ঝুলিয়ে রাখা তাদের বিয়ের ছবিটিতে ফাটল ধরে, যা দেখে ইচার বুকটা যেন কেঁপে ওঠে। কোনো এক অজানা ভয় যেন তার মধ্যে কাজ করছিল। এখন ওই দিন সত্যি এরিয়েল ইচাকে কাজের জায়গা পর্যন্ত এগিয়ে দেয়। যাওয়ার সময় আমরা একটা দৃশ্য দেখতে পাই যে তাদের বিল্ডিং এর পাশেই কাজ হচ্ছে।
যেটা এখন একটা রেস্ট্রিক্টেড এরিয়া। যাক, আপাতত এরিয়াল ইচাকে কাজের জায়গায় নামিয়ে দেয়, যেখানে ইচার এরিয়ালকে বলে যে সে প্রথমে কাজ শেষ করে এমার সাথে দেখা করবে আর এরপর বাড়িতে যাবে। এরিয়ালের সাথে তার হয়তোবা সেখানেই দেখা হবে। এইভাবে হাসি মুখে সুন্দর করে এরিয়ালকে বিদায় জানিয়ে সে কাজের জায়গায় ঢুকে পড়ে। দূর থেকে তাদের দুজনের এত সুন্দর সম্পর্ক দেখে লিন্ডাও খুশি হয়। এদিকে কাজের স্থানে ইচার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। সে যখন জিনিসপত্র চেকিং করছিল তখন সে একটা বক্সের ওপর ওই ফুল দেখতে পায়, যে ফুল সে গতরাতে স্বপ্নে দেখেছিল। এটা দেখে সে একটু অবাক হয়। সেটা স্পর্শ করতেই যাবে এমন সময় একটা হাত এসে এটা নিয়ে যায়। এটা একটা ছেলের হাত ছিল, যাকে স্বপ্নে দেখেছিল ইচা। এই হ্যান্ডসাম সুদর্শন ছেলেটি এবার তার সামনে আসে। বাস্তবেই সে তার দিকে এগিয়ে আসে, যা দেখে ইচা অনেকটা ঘাবড়ে যায়। তখনই তার চোখ পড়ে পিছে থাকা একটা মিররের দিকে, যেখানে সে ওই ছেলেটির আসল রূপ দেখতে পারছিল, অর্থাৎ শয়তান জিনের রূপ। জিনটি এখানে ইচার দিকে এগিয়ে আসে এবং এক পর্যায়ে একদম ইচার সামনে চলে আসে। ইচা অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল। তখনই জিনটি তার আসল রূপে এসে ইচার সামনে চিৎকার করে ওঠে, যা দেখে অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল ইচা। সে ওয়াশরুমে চলে আসে এবং ভয়ে কাঁপতে থাকে। তখনই হঠাৎ করে তার খারাপ লাগতে শুরু করে, তার বমি হচ্ছিল, যেখানে তার পেছনে আমরা আবারও ওই জিনটাকে দেখতে পাই। তবে ইচা সেদিকে তাকাতেই সে গায়েব হয়ে যায়। তখনই ওয়াশরুম থেকে বেরিয়ে আসে লিন্ডা। লিন্ডা ইচার কাছে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা, তবে এর কোনো উত্তর না দিয়েই ইচা সেখান থেকে চলে যায়। লিন্ডা তখন বেসিংয়ে দেখে এবং চমকে ওঠে। সেখানে রক্ত আর সেই সাথে পোকামাকড় ছিল। এর মানে কি ইচা এইসবে বমি করেছে? এখন ওই দিন রাতে আমরা ইচাকে দেখতে পাই যে কিনা ইমার জন্য অপেক্ষা করছিল। হঠাৎই সে দেখতে পায় ওই দিন রাস্তায় দেখা সেই মুখোশধারী লোকটিকে, যে কিনা তার দিকে এগিয়ে আসছিল। ইচাইতে করে একটু ঘাবড়ে যায়। তখনই সেখানে চলে আসে ইমা। এখানে আমরা জানতে পারি যে ইমা গত 2 বছর ধরে দেস্তা নামক একজন ছেলের সাথে রিলেশনে ছিল। তবে সে বুঝতে পারছিল না যে তার আদৌ দেস্তার সাথে সামনের সম্পর্ক কন্টিনিউ করা উচিত কিনা, অর্থাৎ বিয়ে করা উচিত কিনা। তার মনে হচ্ছিল তার ব্যস্ত জীবনে আরো বড় দায়িত্ব আসতে চলেছে। সে এবং দেস্তা দুজনই বাইরে কাজ করে, কিন্তু প্রবলেম হলো সারাদিন কাজ করার পর এমার বাড়িতে গিয়ে দেস্তারও খেয়াল রাখতে হবে, যেটা দেস্তার করতে হবে না। এই নিয়েই এমা ভয় পাচ্ছিল। সে ইচাকে জিজ্ঞাসা করে যে গত 3 বছর ধরে সে এবং এরিয়ালও তো এইভাবেই জীবন কাটাচ্ছে, এটা কেমন জীবন? তখন ইচা তাকে বোঝায় যে সব সম্পর্কেই আপস অ্যান্ড ডাউনস থাকে, 100% পারফেক্ট কোনো সম্পর্কই না। দিন শেষে দেখার বিষয় হলো যে মানুষটির পাশ থেকে ঘুম থেকে উঠছো সে তোমাকে শান্তি দেয় কিনা, তার সাথে মন খুলে কথা বলে তুমি শান্তি পাও কিনা। কারণ বয়স বাড়ার সাথে সাথে শুধুমাত্র গল্প করা ছাড়া আমাদের আর কিছুই করার থাকে না। বড় বোনের এই কথা শুনে এমাও বেশ অনুপ্রাণিত হয়। সেই সাথে সে বলে যে সে তাদের বাবা মায়ের সাথে দেখা করতে গিয়েছিল, যারা কিনা ইচার ব্যাপারে জিজ্ঞাসা করছিল যে ইচা এবং এরিয়াল কবে বাবা মা হতে চলেছে। ইচা আসলে নিজেও চাচ্ছিল একটা সন্তান নিতে, তাই সে এমাকে তার জন্য দোয়া করতে বলে। তখনই হঠাৎ করে তার বমি পেতে থাকে। ইমা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে ইচা বলে যে তার শরীরটা সকাল থেকেই খারাপ করছে। এমা তাকে তার ঔষধের কথা মনে করিয়ে দিলে ইচা বলে যে সে এরিয়ালকে বলে দিয়েছে আজ কাজ শেষ করে তার জন্য ঔষধ নিয়ে যেতে। ওই সময় আমরা এরিয়ালকে দেখতে পাই যে কিনা নিজের ডিউটিতে ছিল। সে যখন ডিউটি করছিল তখন হঠাৎ করেই সে সেখানে ইচাকে দেখতে পায়। ইচা তার বিল্ডিং এর ভেতরে প্রবেশ করে, যা দেখে এরিয়াল তার পিছু করতে থাকে এবং তাকে পেছন দিয়ে ডাকতে থাকে। তবে ইচা তার কোনো কথা শুনছিল না এবং ভেতরের দিকে চলে যাচ্ছিল। সে ইচাকে ডাকতে ডাকতে এক স্থানে গিয়ে পৌঁছাতেই হঠাৎ করে ইচার কণ্ঠের চিৎকার শুনতে পায়। সেদিকে যেতেই সে দেখতে পায় ইচা দাঁড়িয়ে থেকে চিৎকার করছে। তাকে দেখে মনে হচ্ছে সে যেন প্রেগনেন্ট, সে যেন বাচ্চা প্রসব করছে। মুহূর্তের মধ্যে একটা বাচ্চা এসে পড়ে ফ্লোরের উপর এবং সে স্ক্রলিং করে এগোতে থাকে এরিয়ালের দিকে। তখন ইচার মুখে দেখা যায় এক শয়তানি হাসি, যা দেখে এরিয়াল ঘাবড়ে যায় এবং দ্রুত সেখান থেকে পালাতে গেলেই তার দেখা হয় তার কলিগের সাথে, যার সাথে সে আবারও এই স্থানে আসে এবং সবকিছু স্বাভাবিক দেখে হতবাক হয়ে যায়। বাড়িতে ফিরেও সে এইসব নিয়েই ভাবছিল। ওই সময় ইচা তার জন্য খাবার রেডি করে এবং তাকে ডেকে খেতে বলে। এরিয়াল তখন ইচাকে তার ঔষধটি দেয়, সেই সাথে বলে যে ইচার শরীরটা যেহেতু খারাপ তাই আগামীকাল সে ইচার জন্য ম্যাসাজের ব্যবস্থা করেছে। কথা বলে সে নিজের ঘরে চলে যায়। তার এই ব্যবহার বেশ অদ্ভুত লাগে ইচার কাছে।
এমনকি ঘুমানোর সময়ও এরিয়েলের মনে পড়ে যায় ইচার ওই ভয়ানক দৃশ্যের কথা। ভয়ানক ওই রূপের কথা মনে করে এরিয়েল যেন কেঁপে ওঠে। তাই সে ইচার দিকে ফিরে পর্যন্ত ঘুমায় না, যে জিনিসটাই ইচা আরো বেশি হতবাক হয়। গতকালই তো তাদের সবকিছু ঠিক হলো, আজ আবারও প্রবলেম শুরু হয়ে গেল। এখন ওই দিন মাসাজ নেওয়ার সময় এরিয়েলও সেখানে ছিল। যে মাসাজ দিচ্ছিল অর্থাৎ সারি, সে ইচাকে বলে যে ইচা যেন নিজের খেয়াল রাখে, সে যেন বেশি বেশি করে রেস্ট নেয়। তখন ইচা বলে যে তার কাজ শেষ হতে রাত হয়ে যায়, এদিকে সকালে উঠে কাজে যেতে হয়, এ কারণেই সে রেস্ট নেওয়ার সময় পাচ্ছে না। তার এইসব কথা শুনে এরিয়েলের ভীষণ খারাপ লাগে। সে নিজেকে এবং নিজের চাকরির শিডিউলকেই ইচার জীবনকে এত কঠিন করার জন্য দায়ী করতে থাকে। এমন সময় যে ইচাকে মাসাজ দিচ্ছিল অর্থাৎ সারি বলে ওঠে যে ইচা তো প্রেগনেন্ট, আর এই কারণেই হয়তো বা তার এরকম ক্লান্তি অনুভব হচ্ছে। তার পেটে 3 মাসের বাচ্চা। যা শুনে ইচা অনেক খুশি হয়ে গেলেও এরিয়েলের মুখ শুকিয়ে যায়। তবে সে এখানে ইচাকে কিছুই বলে না। ওই দিনও সে ইচাকে কাজে এগিয়ে দেয়। ওই দিন কাজে গিয়েই ইচা সকলকে জানিয়ে দেয় যে সে প্রেগনেন্ট। এই ব্যাপারটা শুনে সকলে তাকে অভিনন্দন জানাতে থাকে। দূর থেকে এটা শুনে লিন্ডা একটু ইচার জন্য চিন্তিত হয়ে পড়ে, যেহেতু গতকালই তার বমিতে সে ওই পোকা এবং রক্ত দেখেছিল। আজ সে প্রেগনেন্ট, এই ব্যাপারটা নিয়ে সে অনেকটা চিন্তিত ছিল। আর এ কারণেই সে ইচাকে প্রশ্ন করে যে সে তো বলেছিল যে তার হাজবেন্ডের সাথে তার বহুদিন যাবৎ সম্পর্ক নেই, তাহলে সে 3 মাস যাবৎ প্রেগনেন্ট কিভাবে? একথা শুনে ইচা এবার অফেন্ড হয়ে যায়। তার মনে হচ্ছিল লিন্ডা হয়তোবা তার প্রেগনেন্সির খবর শুনে খুশি না। লিন্ডা তখন তাকে বোঝায় যে সে গতকাল তার বমির সাথে পোকা দেখেছে, আর বমির সাথে পোকা আসার মানে হলো, এটুকু বলতেই ইচা বলে ওঠে যে সে সবকিছু কেন আধ্যাত্মিক ব্যাপারের সাথে রিলেট করে। সে এখানে লিন্ডার কোনো কথাই শুনতে চায় না, বরং রেগে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তাকে নিয়ে লিন্ডা অনেক বেশি চিন্তিত ছিল। সেই সাথে এই প্রেগনেন্সি নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল এরিয়েলও। ওই রাতে সে যখন তার কলিগের সাথে কথা বলছিল তখন আমরা জানতে পারি এরিয়েলের মনে আছে সে ইচার সাথে শেষ মিলিত হয়েছে 6 মাস আগে। তাহলে ইচা কিভাবে 3 মাসের প্রেগনেন্ট? তার কলিগ তাকে বলে সে যেন ইচাকে সন্দেহ না করে। তারা তো শুধুমাত্র একজন ধাত্রীর কাছ থেকেই জেনেছে, এখন তাদের উচিত একজন ডক্টর দেখানো। এর ফলে তারা ক্লিয়ার ধারণা পাবে। তার এই কলিগ তাকে আরও বলে যে আগামীকাল থেকে সে এরিয়েলের শিফট চেঞ্জ করে দিবে এবং বিকালে করে দিবে, যাতে করে এরিয়েল ইচাকে আরও বেশি সময় দিতে পারে। ব্যাপারটা শুনে এরিয়েল অনেকটা স্বস্তি পায়। এদিকে বাড়িতে ইচা এত বেশি এক্সাইটেড ছিল যে সে তো এখন থেকেই বাচ্চাদের জিনিসপত্র দেখা শুরু করে দিয়েছিল। অন্যদিকে এরিয়েলের ভীষণ মন খারাপ ছিল। সে যখন গ্যারেজের অংশটিতে কাজ করছিল তখন হঠাৎই দূরের একটা লাইট ফ্লিকার করতে শুরু করে। সেই সাথে আচমকাই একটা গাড়ি থেকে আওয়াজ আসতে থাকে। তবে এরিয়েল সেখানে গেলেই সেটা থেমে যায়। যা দেখে এরিয়েল চলে আসছিল এমন সময় দূরের একটা গাড়ির ভেতর থেকে কারো যেন চিৎকারের আওয়াজ শোনা যায়। গাড়িটির কাছে গিয়ে সে ফোনের আলো জ্বালিয়ে গাড়ির ভেতরটা ভালো করে দেখতে থাকে। গাড়ির ভেতরে সে কিছুই দেখতে পায় না, অথচ ভেতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসছিল। সেখানে থাকা লাইটটিও ফ্লিকার করতে থাকে। আর ঠিক তখনই আমরা তার পেছনে ওই শয়তান জিনকে দেখতে পাই, যে কিনা ভয়ঙ্করভাবে তার দিকে এগিয়ে আসছিল। তবে পরক্ষণেই ওই জিনকে আর দেখা যায় না। এরিয়েল যখন আবারও গাড়ির ভেতরটা দেখতে যায় তখনই আচমকা ভয়ঙ্কর দেখতে এক শয়তানি বাচ্চা তার সামনে চলে আসে, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায়। সে দৌড়ে সেখান থেকে পালিয়ে চলে আসে, যেখানে পেছনে আমরা ওই জিনের হাতে ওই বাচ্চাকে দেখতে পাই। এখন এই সব কিছু নিয়ে এরিয়েল অনেক বেশি ডিস্টার্ব ছিল। ইচাও লক্ষ্য করছিল যে গতকাল থেকেই তার মন ভালো না। এই ব্যাপারে সে এরিয়েলকে জিজ্ঞাসা করলে এরিয়েল তাকে কিছুই বলে না। ইচা চলে যায় তার জন্য রান্না করতে। তখন এই সুযোগে এরিয়েল ইচার ফোন চেক করে, কেননা তার সন্দেহ হচ্ছিল ইচার উপর তার প্রেগনেন্সি নিয়ে। সে ইচাকে তার ফোনের কন্ট্যাক্টে থাকা বিভিন্ন ছেলেদের ব্যাপারে জিজ্ঞাসা করলে ইচাও ব্যাপারটা বুঝতে পারে। সে এরিয়েলকে প্রশ্ন করে যে এরিয়েল কি তাকে সন্দেহ করছে। এরিয়েল এই প্রেগনেন্সির ব্যাপারটা তুললে ইচা বলে যে কাল সকালেই তারা ডক্টরের কাছে যাবে এবং চেকআপের মাধ্যমে প্রমাণ করবে যে এই বাচ্চা এরিয়েলের কিনা। তারপরে নিশ্চয়ই সে তাকে বিশ্বাস করবে। একথা বলে ইচা সেখান থেকে চলে আসে। পরদিন সকালে আমরা তাদেরকে হসপিটালে দেখতে পাই, যেখানে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে জানা যায় যে ইচা আসলে প্রেগনেন্টই না। হ্যাঁ, তার পেটে কোনো বাচ্চা নেই।
হয়তোবা ওই ধাত্রীর কোনো ভুল হয়েছে, কেননা ইচার পেটে বাচ্চা নেই ঠিকই, তবে তার বডি সংকেত দিচ্ছে যে সে প্রেগনেন্ট। এটা একটা সাইকোলজিক্যাল ইস্যু। যেসব মেয়েদের প্রেগনেন্ট হওয়ার ইচ্ছা অনেক তীব্র থাকে, তাদের ব্রেন কিছু সিগন্যাল পাঠায় বডিতে, যার ফলে তাদের মাঝে মধ্যে এরকম সিনড্রোম দেখা দেয়। ইচা যেহেতু বহুদিন ধরে বাচ্চা নিতে চাইছিল, এ কারণেই হয়তোবা তার মধ্যে এই সিগন্যালগুলো দেখা দিচ্ছে। ব্যাপারটা শুনে এরিয়েল যেমন চিন্তিত হয়ে পড়ে, সেই সাথে ইচাও অনেকটা চিন্তিত হয়ে পড়ে। কাজে ফিরে সে যখন একা একা মন খারাপ করে বসেছিল, তখন সেখানে লিন্ডা আসে। তখন সে লিন্ডাকে জানায় যে ডক্টর বলেছে সে প্রেগনেন্ট না, তবে সে স্পষ্টভাবে নিজের পেটে বাচ্চার উপস্থিতি টের পায়, আর এই কারণেই সে এই ব্যাপারটা মেনেই নিতে পারছে না। তখন লিন্ডা তাকে বলে তার উপর ভরসা করে একটা লোকের কাছে যেতে। ওই দিনই লিন্ডা ইচাকে নিয়ে চলে যায় ওস্তাদ জায়নির কাছে। ওস্তাদ জায়নি মূলত রুকিয়া করায় এক্সপার্ট ছিল। এখন সেখানে পৌঁছানোর সাথে সাথে ওস্তাদ জায়নি দেখতে পায় ইচার পেছনে দাঁড়িয়ে আছে ওই জিন। ইচাও ওস্তাদ জায়নির এই ব্যাপারটা লক্ষ্য করে, আর এরপর জায়নি তাদেরকে ভেতরে ডেকে নেয়। জায়নি স্পষ্টভাবে বুঝতে পেরেছিল যে ইচার পেছনে কোন জিন পড়ে আছে, তাই সে এখানে কথার মাধ্যমে ইচার মুখ থেকেই ব্যাপারটা বের করতে চাইছিল। সে ইচাকে বলে সব কাজের আগে বিসমিল্লাহ বলতে। মহান আল্লাহর এই সকল ইবাদত যে শুধুমাত্র আখিরাতের জন্য উপকারী এমনটি নয়, বাস্তব জীবনেও এই ইবাদতের মাধ্যমেই আল্লাহর রহমত পাওয়া যায়, সেই সাথে সকল অশুভ শক্তি আমাদের থেকে দূরে থাকে। তখন লিন্ডা বলে ওঠে যে ঘুমানোর আগেও ইচার দোয়া পড়েও ঘুমানো উচিত, এর ফলে ওই স্বপ্নগুলো আর আসবে না। তখন জায়নি তাকে প্রশ্ন করে যে সে কতদিন ধরে এই স্বপ্ন দেখছে। ইচা বলে তার ঠিকমতো মনে নেই ঠিকই, তবে তার যতটুকু মনে পড়ে সে বিয়ের পর থেকেই এমন স্বপ্ন দেখছে। তখন উস্তাদ জায়নি তাকে জিনের ব্যাপারে বলে যে মহান আল্লাহ তাআলা জিন জাতিকেও সৃষ্টি করেছে ঠিক মানুষের মতো করে। এখন পর্যন্ত উস্তাদের কাছে এমন অনেক নারীরা এসেছে যাদেরকে জিন দ্বারা পছন্দ করা হয়েছে, আর এর প্রথম লক্ষণই হলো স্বপ্ন দেখা। তখন ইচা বলে ওঠে যে তার প্রেগনেন্সির সাথে স্বপ্নের কোনো সংযোগ নেই, যা শুনে লিন্ডা বলে ওঠে যে সে তো প্রেগনেন্টই না। ইচা এবার রেগে যায়। সে বলে সে নিশ্চিত তার পেটের ভেতরে বাচ্চা রয়েছে, যা শুনে ওস্তাদ বলে যে সে যদি নিশ্চিত হয়ে থাকে তাহলে এই ব্যাপারটা তারা পরবর্তীতে দেখবে, আপাতত তাদের কিছু আমল করা উচিত। যা শুনে এবার ইচা রেগে যায়। সে বলতে থাকে যে কেউই তাকে বিশ্বাস করেনি, কেউই তার প্রেগনেন্সির ব্যাপারটা শুনে খুশি না। একথা বলে রেগে মেগে সে সেখান থেকে বেরিয়ে যায়। ওস্তাদ জায়নি বুঝতে পারে যে ইচার উপর খুব খারাপ প্রভাব ফেলেছে ওই জিন। ওই দিন লিন্ডা ইচার সাথে ইচার বাড়িতে গিয়েছিল, তাকে বোঝানোর সে চেষ্টাও করে, তবে ইচা তো কোনো কথা শুনতে রাজি ছিল না, যে কারণে লিন্ডাও এবার হার মেনে নেয়। অন্যদিকে আমরা এরিয়েলকে দেখতে পাই যে কিনা কাজ শেষ হওয়ার পরও অফিসেই বসেছিল। ইচা প্রেগনেন্ট না এটা জানার পর ইচার উপরে থাকা তার সব সন্দেহ কেটে গেলেও তার ইচার জন্য ভীষণ খারাপ লাগছিল। তার মনে হচ্ছিল সে ইচাকে সুখে রাখতে পারেনি। ওই সময় আমরা লিন্ডাকে দেখতে পাই যে কিনা ইচার বাড়ি থেকে বেরিয়ে নিজের বাড়ির দিকে যাচ্ছিল। হঠাৎই রাস্তার মাঝখানে একটা বিড়াল ছানাকে দেখে সে বাইক থামায়। সে বিড়াল ছানাটাকে নেয় এবং রাস্তার এক পাশে চলা ওই কনস্ট্রাকশনের জায়গাটিতে রেখে দেয়। তবে সে যখন বিড়াল ছানাটিকে রেখে আসছিল তখনই সেটা জোরে জোরে ডাকতে থাকে, যা শুনে লিন্ডা সে ঠিক আছে কিনা দেখার জন্য সেদিকে যায়। তবে সে সেখানে ওই বিড়াল ছানাটিকে খুঁজে পাচ্ছিল না। এমন সময় আচমকা তার সামনে চলে আসে ওই জিন, যা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং সেখান থেকে পালাতে আরম্ভ করে। পালাতে গিয়ে সে ওই কনস্ট্রাকশনের জায়গায় এসে থেমে যায়, কেননা তার মনে হচ্ছিল পেছন থেকে ওই জিন তার দিকে এগিয়ে আসছে। এমন সময় উপর থেকে একটা ভারী বস্তু ওই জিন তার উপর ফেলে দেয়, যার ফলে লিন্ডা সেখানেই মারা যায়। এরকমই এক ভয়ানক স্বপ্ন দেখে ঘুম ভাঙে ইচার, যা দেখে সে দৌড়ে চলে যায় নিজের বাড়ির পাশে থাকা ওই কনস্ট্রাকশনের জায়গায়। সেখানে গিয়ে সে হতবাক হয়ে যায়, কেননা সে স্বপ্নে যা কিছু দেখেছিল বাস্তবে ঠিক তাই ঘটেছিল। লিন্ডার এমন বিভৎস লাশ দেখে ইচা সেখানেই বসে কাঁদতে থাকে। তখনই সেখানে এরিয়েল চলে আসে ইচাকে সামলানোর জন্য। এমন সময় ইচা লক্ষ্য করে তার পেট ফেঁপে উঠেছে, যেন সে মুহূর্তের মধ্যেই বেশ কয়েক মাসের প্রেগনেন্ট হয়ে গিয়েছে। এই ব্যাপারটা দেখে এরিয়েল নিজেও হতবাক হয়ে যায়। পরদিন লিন্ডার দাফন শেষ করে এরিয়েল ইচার কাছে আসে, যেখানে ইচার ভীষণভাবে মন খারাপ ছিল। সে এরিয়েলকে বলে তার প্রথমে মনে হচ্ছিল এগুলো শুধুই স্বপ্ন, তবে এখন সে বুঝতে পেরেছে যে এটা শুধুমাত্র স্বপ্ন নয়,
গতরাতে তার স্বপ্নের কারণেই মৃত্যু ঘটেছে লিন্ডার, যা শুনে এরিয়েল তাকে নিজেকে দায়ী করতে মানা করে। তখন ইচা তাকে ইমোশনাল হয়ে বলে যে তার সাহায্যের প্রয়োজন। সে জানে এই সাহায্য সে কোথা থেকে পাবে। সেই দিনই এরিয়েল এবং ইমা মিলে ইচাকে নিয়ে যায় ওস্তাদ জায়নির কাছে। ওস্তাদ জায়নি এখানে তার উপর রুকিয়া করতে আরম্ভ করে, যেখানে তাকে দুই সাইড দিয়ে ধরে রেখেছিল ইমা এবং এরিয়েল। রুকিয়ার এক পর্যায়ে জায়নি যখন আয়াতুল কুরসি পড়ছিল, তখনই আচমকা ইচার কিছু একটা হতে থাকে। তার ভেতরকার শয়তান এবার সামনে চলে আসে। তার চোখ ভয়ানক বর্ণ ধারণ করে এবং সে রেগে গিয়ে জিজ্ঞাসা করে যে তার স্ত্রীকে কে বিরক্ত করছে। তখন ওস্তাদ জায়নি বলে যে ইচা তার স্ত্রী নয়, তার অলরেডি অন্য কারোর সাথে বিয়ে হয়ে গিয়েছে, তাই তার শরীর এবং তাকে ছেড়ে দিতে। জিনটি এখানে ইমা, এরিয়েল এবং ওস্তাদকেও ভয় দেখানোর চেষ্টা করে, তবে ওস্তাদের বিশ্বাস দৃঢ় ছিল, যে কারণে সে আবারও রুকিয়া শুরু করে দেয়, যার ফলে ওই জিনের পাশাপাশি ইচার ভেতরে থাকা জিনের সন্তানটিও ভীষণ কষ্ট পাচ্ছিল। হ্যাঁ, আসলে ইচা ওই জিন দ্বারাই প্রেগনেন্ট ছিল, আর এই কারণেই বাস্তব জগতে তাকে ওইভাবে বোঝা যাচ্ছিল না, কিন্তু ইচা এটা অনুভব করতে পারছিল। এখন রুকিয়া শেষ হওয়ার সাথে সাথেই ইচার ভেতরকার ওই জিনও বের হয়ে যায়, সেই সাথে ইচার পেটও স্বাভাবিক হয়ে যায়। তখন ওস্তাদ বলে যে জিনরা মাঝে মধ্যে মানুষের প্রেমে পড়ে, আর এই ভালোবাসা অনেক স্ট্রং হয়। যে বা যারা তাদের পথের কাঁটাতে পরিণত হয়, তাদেরকে শেষ করে দিতেও এই জিনেরা দ্বিতীয়বার ভাবে না। ইচার পেছনে দাসিম নামক এক জিন পড়েছে। এই জিন সাধারণত বিবাহিত মেয়েদেরকে চুজ করে, যাতে করে তাদের বৈবাহিক সম্পর্ক ভাঙতে পারে, কেননা সে শয়তানের 5 সন্তানের মধ্য থেকে একজন, যার দায়িত্বই এটা বিবাহের পবিত্র বন্ধন নষ্ট করা। যেহেতু এটা কোনো সাধারণ জিন ছিল না, তাই ওস্তাদ জায়নি নিজেও শিওর ছিল না যে সে ইচাকে এই জিন থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পেরেছে কিনা। তাই সে এরিয়েলকে বলে যে ইচার যদি আবারও এরকম কোনো সিনড্রোম দেখা দেয়, তাহলে এরিয়েল যেন সাথে সাথে তাকে এখানে নিয়ে আসে। সে এখানে এক টুকরো কাগজও দেয়, যেখানে কিছু আমল লেখা ছিল, যেটা ইচাকে সে পাঠ করতে বলে। পরদিন সকালে ঘুম ভাঙতেই এরিয়েল দেখতে পায় ইচা অদ্ভুতভাবে বসে আছে। সে ইচাকে জিজ্ঞাসা করে সব ঠিক আছে তো। ইচা একটা মিষ্টি হাসি দিয়ে বলে এখন সব ঠিক আছে। সে এখন আর কিছু অনুভব করতে পারছে না, অর্থাৎ পেটের যে বাচ্চা সে অনুভব করতে পারছিল সেটা সে এখন আর পারছে না। সে এরিয়েলের কাছে ক্ষমা চায় যে এতদিন যাবৎ সে এরিয়েলের কাছে এই স্বপ্নের ব্যাপারে গোপন রেখেছে। তখন এরিয়েল বলে যে তারা আবারও শূন্য থেকে শুরু করবে, যেমনটি সে প্রমিস করেছিল। এখন এইভাবেই খুব সুন্দরভাবে 2 সপ্তাহ কেটে যায়। ইচা এবং এরিয়েল স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল। সম্পর্ক ভালো থাকায় ওই জিন এখন আর তাদের মধ্যে কোনোরকম ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারছিল না। এভাবে এক রাতে তারা যখন বাইরে খাবার খাচ্ছিল, তখন এরিয়েল জানায় যে তার প্রমোশনের অফার এসেছে, তবে এর জন্য তাকে 1 সপ্তাহ বাইরে ট্রেনিংয়ে থাকতে হবে। এরিয়েল এই অফার না করে দিতে চাইছিল, তবে ইচা জানে এরিয়েল তার ক্যারিয়ার নিয়ে কতটা সিরিয়াস ছিল, তাই ইচা বলে সে এখন আর ওই স্বপ্ন দেখছে না। এরিয়েল নিশ্চিন্তে ট্রেনিংয়ের জন্য যেতে পারে, তবে এরিয়েল বলে সে শুধুমাত্র ইচার সাথে সময় কাটাতে চায় বলেই এখানে থাকতে চাইছে। তবে ইচা জানতো এটা তাদের দুজনেরই ফিউচারের জন্য ভালো, আর এই কারণেই সে এরিয়েলকে যাওয়ার জন্য উৎসাহ দিতে থাকে। পরদিন সকালেই এরিয়েল চলে যায় এই ট্রেনিংয়ের জন্য। এই 1 সপ্তাহ ইচার সাথে ইমার থাকার কথা ছিল, তবে এক রাতে ইমা ফোন দিয়ে জানায় যে তার কাজের শিফট পরিবর্তন হয়েছে, যে কারণে আজ রাতে সে ইচার কাছে আসতে পারছে না। ফলে ওই রাতটা ইচাকে একাই কাটাতে হবে। ইচা তখন টিভির সামনে বসেছিল। একটু সময়ের জন্য তার চোখ লেগে যায়। আচমকাই দরজায় নকের শব্দ শুনে তার ঘুম ভেঙে যায়। সে দরজার দিকে এগিয়ে যাচ্ছিল, এমন সময় দেখতে পায় এরিয়েলের শার্টটি নিচে পড়ে আছে। সেটা হ্যাঙ্গিংয়ে ঝোলাতে গিয়ে সে দেখতে পায় তার পকেটে এক টুকরো কাগজ। এই কাগজের টুকরোটি ওস্তাদ জায়নি দিয়েছিল, যেটা এরিয়েল ইচাকে দিতে ভুলে গিয়েছে। শয়তানি শক্তিকে দূরে রাখার দোয়া ছিল এটি। ইচা এটা পড়া মাত্রই উপর থেকে আচমকা আওয়াজ ভেসে আসে, তাই সে সেটা সেখানে রেখে উপরে দেখতে যায়। তবে উপর থেকে বিড়ালের ডাক শুনে সে আর উপরে যায় না, বরং সে ড্রয়িং রুমে এসে আবারও সোফায় বসে পড়ে। তার সবকিছু আবারও অস্বাভাবিক লাগছিল। সে এখানে হাজার চেষ্টা করেও নিজের ঘুম আটকাতে পারছিল না। মুহূর্তের মধ্যে তার চোখ লেগে যায় এবং সে ঘুমিয়ে পড়ে। তার ঘুম ভাঙে পরদিন সকালে। সে এটা দেখে খুশি হয়ে যায় যে আজ রাতে একা ঘুমানোর পরেও সে কোনো রকম স্বপ্ন দেখেনি।
হতে পারে সে ওই দোয়াটি পড়েছিল এই কারণেই কোনো স্বপ্ন দেখেনি। এখন ওই দিন অফিসে এসে কাজ করার সময় হঠাৎই তার এক কলিগ তার সামনেই বসে পড়ে। তার কি হয়েছে দেখতে গেলেই সে দেখতে পায় সে ভয়ানক রূপ ধারণ করেছে। 1-2 জন নয়, বরং সেখানে থাকা সব কলিগই এরকম ভয়ানক রূপ ধারণ করেছিল এবং ইচাকে বলছিল যে সে তার স্ত্রী, অর্থাৎ ওই জিন দাসিমই সকলকে পোজেস করে রেখেছিল। সে যার কাছেই সাহায্য চাইতে যাচ্ছিল সেই দাসিমের কন্ট্রোলে চলে আসছিল। এটা দেখে সে অনেক বেশি ঘাবড়ে যায় এবং রুমের বাইরে চলে আসে। তখনই আচমকা দরজার কাছে এসে তার কলিগরা ভয়ানকভাবে তার দিকে তাকিয়ে থাকে, যা দেখে চিৎকার করতে থাকে ইচা। দৃশ্য পরিবর্তিত হয় এবং ওই দিন রাতের দৃশ্য আমরা দেখতে পাই, যেখানে ইচার দেখাশোনা করছিল ইমা। ইচা এখানে ভীষণভাবে ঘাবড়ে গিয়েছিল আজকের অফিসের এই ঘটনায়। ইমা তাকে বলে যে তারা কাল সকালেই উস্তাদ জানির কাছে যাবে, তবে ইচা তো ভয় পাচ্ছিল আজ রাত নিয়ে, যদি ওই জিন আবারও ফিরে আসে। গতবার লিন্ডার সাথে যা কিছু ঘটেছিল সেটা সে চায় না কিছুতেই ইমার সাথে ঘটুক। এই ব্যাপার নিয়েই সে অনেক বেশি ভয় পাচ্ছিল। এমন সময় তার কাছে কল দেয় এরিয়াল। এরিয়াল জানায় যে সে অফিস থেকে একটা গাড়ি নিয়েছে। সে দ্রুত বাড়িতে ফিরেই ইচা এবং ইমাকে নিয়ে চলে যাবে উস্তাদ জানির কাছে। সকাল পর্যন্ত সে অপেক্ষা করবে না, ততক্ষণ পর্যন্ত যেন ইচা নিজের খেয়াল রাখে। আর এরপর সে ইমাকে ফোনটি দিতে বলে। সে ইমাকে জানায় যে গতবার যখন ইচা ঘুমিয়ে গিয়েছিল তখনই তার স্বপ্নকে কাজে লাগিয়ে ওই জিন এসে লিন্ডাকে শেষ করে দিয়েছিল। তাই ইমা যেন নিজের সেফটির জন্য হলেও খেয়াল রাখে যাতে করে ইচা না ঘুমায়। রাত 12টার মতো বেজে গিয়েছিল। আমরা দেখতে পাই ইচা কিছুতেই নিজের ঘুম আটকে রাখতে পারছিল না। ইমাও চেষ্টা করছিল কথা বলে তাকে জাগিয়ে রাখতে, তবে একটা পর্যায়ে দেখতে দেখতেই ইচার চোখ লেগে যায়, যেটা বুঝতে পারা মাত্রই ইমা তাকে জাগানোর চেষ্টা করছিল। এমন সময় ওই জিন এসে ইমাকে ছুঁড়ে ফেলে দেয়। ইমা ইচার কাছে আসতে গেলে তাকে টেনে নিয়ে যায় ওই জিন। সেই সাথে দরজাও বন্ধ করে দেয়। লাইটগুলো ফ্লিকার করতে থাকে। ইচা তখন গভীর ঘুমে। ওই জিন তার কাছে আসে এবং তার পেটে হাত রাখতেই ইচার পেট ফুলে ওঠে। আবারও যেন তার পেটে চলে এসেছিল ওই জিনের বাচ্চা, যেটা উপলব্ধি করা মাত্রই ইচার ঘুম ভেঙে যায়। সে যখন আবারও লক্ষ্য করে যে তার পেট আবারও ফেঁপে উঠেছে, তখন সে মানসিকভাবে ভীষণভাবে ভেঙে পড়ে। সে নিজের পেটে এক নাগাড়ে আঘাত করতে থাকে। এর ফলে তার পেট থেকে রক্ত বের হতে শুরু হয়। এবার ইচা এই শয়তানকে কিছুতেই জিততে দিবে না বলে ঠিক করে। সে প্রথমে একটা হ্যাঙ্গার নেয় এবং সেটা নিয়ে সে সরাসরি চলে যায় নিচে থাকা ওয়াশরুমে। সিঁড়ি থেকে নামার সময় সে পায়ে ভীষণ আঘাত পায়। এই ব্যাপারেও গুরুত্ব না দিয়ে সে ওয়াশরুমে চলে যায় এবং সেখানে গিয়ে ওই হ্যাঙ্গারটি সোজা করে নিজের পেটের ভেতরে ঢুকিয়ে দেয়। এর ফলে তার পেট থেকে পোকা বের হতে শুরু হয় এবং আস্তে আস্তে করে তার পেটটি আবারও সমান হয়ে যায়, যা দেখে ইচা একটু খুশি হচ্ছিলই। এমন সময় আবারও তার পেট ফুলে ওঠে। এর ফলে ইচা আবারও নিজেকে আঘাত করতে থাকে। এরই মাঝে এরিয়াল বাড়িতে পৌঁছে যায়। সে যখন সিঁড়ি দিয়ে উপরের দিকে যেতে যাচ্ছিল তখনই সে দেখতে পায় সেখানে রক্তের পায়ের ছাপ। সেই রক্ত পায়ের ছাপ ফলো করতে করতে ওয়াশরুমে চলে যায়, যেখানে সে ইচার এই অবস্থা দেখে চিৎকার করে ইমাকে ডাকতে থাকে। তার ডাকে হুঁশ ফেরে ইমার। এরিয়াল আগে থেকেই উস্তাদ জানির সাথে কথা বলে রেখেছিল, তাই তো তখনই আর দেরি না করে এরিয়াল এবং ইমা মিলে ইচাকে নিয়ে পৌঁছে যায় উস্তাদ জানির কাছে। সেখানে আগে থেকে উস্তাদ জানি মাদ্রাসার সকল স্টুডেন্টদের ডেকে নিয়েছিল, যাতে করে সে একটা প্রপার রুকিয়া করতে পারে ইচার উপর। ইচা তখনও অজ্ঞান ছিল, তার পেটটিও ফুলেছিল। তাকে বিছানার উপর বেঁধে রাখা হয়েছিল, সেই সাথে একটা চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল। এখন রুকিয়া শুরু করার পর তারা সকলে মিলে একসাথে সূরা ফাতিহা পড়তে আরম্ভ করে, যার ফলে আমরা জিনের জগতের দৃশ্য দেখতে পাই, যেখানে হুঁশ ফিরে আসে ইচার। ইচা মূলত ওই জগতেই আটকে ছিল। সে যেন এই রুকিয়ার শব্দ এই জগতেও শুনতে পাচ্ছিল। আর যখন সকলে মিলে আয়াতুল কুরসি পড়তে আরম্ভ করে, তখন ইচা খুঁজতে শুরু করে রাস্তা, যে পথ দিয়ে সে তার দুনিয়াতে ফিরে আসতে পারবে। হঠাৎই ওই জিনটি তার সামনে চলে আসে এবং তাকে তাড়া করতে থাকে। আচমকাই জিনের ভয়ানক রূপ এসে তাকে ভয় দেখায়। এভাবেই ইচাকে ওই দুনিয়াতে আটকে রাখতে চাইছিল ওই জিনটি। সে এখানে ইচার চোখ এবং কান বন্ধ করে রাখতে চায়, যাতে করে রুকিয়ার কোনো প্রভাব তার উপর না পড়ে। তার থেকে মুক্তি পেতে গিয়ে ইচার হাত কেটে যায়। এমন সময় দেখা যায় বাস্তব জগতে ইচার শরীরে ওই জিন চলে এসেছিল।
তবে এই ব্যাপারটাকে মোটেও গুরুত্ব না দিয়ে এক নাগাড়ে সকলে মিলে দোয়া পড়তে থাকে, আর জিনও তাদেরকে ব্যঙ্গ করতে থাকে। তবে রুকিয়ার আরেকটা পাঠ শেষ হতেই জিনটি শান্ত হয়ে যায়। তবে পরক্ষণে আবারও যখন জ্যানি দোয়া পড়তে আরম্ভ করে, তখনই জিনটি ওই বিছানা সহ হাওয়ায় তুলে নেয় ইচাকে। সেখান থেকে বিছানাটি নিচে পড়ে যায় এবং ইচা হাওয়ায় ভাসতে থাকে। তার উপর থেকে চাদরটিও সরে যায়। দেখা যায় তার উপর বসে আছে ওই জিন। জিনকে দেখে এরিয়াল হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে ইচা নিচে চলে আসে। জিন এখানে ইচার গলা চেপে ধরে তাকে শেষ করে দেওয়ার চেষ্টাও করে। এই জিনিসটা শুধুমাত্র এরিয়ালই দেখছিল, বাকিরা সকলে তো দোয়া পড়তেই ব্যস্ত ছিল। তাদের এই দোয়া বন্ধ করার জন্য ওই জিন এবার জ্যানির সামনে চলে আসে। এরপরও জ্যানি থামে না। এখন যেহেতু জিন ইচার উপর থেকে চলে গিয়েছিল, তাই এবার এরিয়াল যায় ইচার কানের কাছে এবং অতীতে করা সকল ভুলের জন্য মাফ চায়। সেই সাথে তার কাছে ফিরে আসতে বলে। সে এখানে ইচার কানের কাছে দোয়া পড়তে থাকে, যে দোয়াটি ওস্তাদ জ্যানি তাকে লিখে দিয়েছিল। তার বলা এই দোয়া যেন ওই জগতে আটকে থাকা ইচাও শুনতে পাচ্ছিল। ইচাও এবার এরিয়ালের সাথে সাথে ওই দোয়াটি তিলাওয়াত করতে থাকে। বারবার দোয়াটি পড়ার ফলে ওই জগৎটি ভাঙতে আরম্ভ করে। জিন ইচার উপর আর কোনো কন্ট্রোল রাখতে পারে না। এক পর্যায়ে ইচা মুক্ত হয়ে যায় ওই জিনের হাত থেকে এবং ওই মহল থেকে দৌড়ে বেরিয়ে আসে। পেছনে জিনটি চিৎকার করতে থাকে এবং সে বের হওয়ার সাথে সাথেই মহলটি ভেঙে গুড়িয়ে যায়। জ্ঞান ফিরে আসে ইচার। তার হাতে তখনও পর্যন্ত জিনের দেওয়া ওই ক্ষত ছিল। এরিয়াল এবং ইমা তার কাছে আসে। দেখা যায় তার পেটও আবারও আগের পজিশনে চলে গিয়েছে। ওস্তাদ জ্যানি মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে থাকে। ইচাকে সুস্থভাবে ফিরে পেয়ে এরিয়ালও মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। এখন এই ঘটনার 6 বছর পরের দৃশ্য আমরা দেখতে পাই। সুন্দর একটা বাড়ির ভেতরে এরিয়াল এবং ইচার অনেকগুলো ছবি দেখা যায়, যেখানে তাদের সন্তানদেরও ছবি ছিল। হ্যাঁ, ইচা ফাইনালি মা হয়েছিল। 1-2 জন নয়, বরং 3-3টা সন্তানের মা হয়েছিল সে। ওই সময় তার বড় ছেলে বাইরে খেলছিল। তার ফুটবলটি রাস্তার কাছে চলে যায় এবং সেটা কেউ একজন তুলে নেয়। ওই সময় ইমা বেরিয়ে আসে তাকে ডাকার জন্য। ইমা দেখতে পায় সে একজন লোকের সাথে কথা বলছে, তাই তো সে ছুটে যায় এবং তাকে বুঝিয়ে নিয়ে চলে আসে। সেই সাথে ওই লোকটিকেও সে ধন্যবাদ জানায়। তবে সে চলে আসার সাথে সাথেই আমরা দেখতে পাই এটা কোনো সাধারণ লোক ছিল না, বরং ওই জিন দাসিমেরই খুবই সুদর্শন মানুষের রূপ ছিল, যে রূপ দিয়ে সে সাধারণত মেয়েদেরকে বশে আনত। এর মানে সে এখনো পর্যন্ত ইচার পরিবারের পিছু ছাড়েনি, অথবা তার নেক্সট টার্গেট হতে চলেছে ইচার ছোট বোন ইমা, যার সদ্যই বিয়ে হয়েছিল। এখন এই দৃশ্যটি এখানেই শেষ হয়ে যায় এবং সবার শেষে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যার সাথে বাস্তবে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ বাস্তব জগতের ইচা, যে এখানে তার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করে। মুভিতে আমাদেরকে জানানো হয়েছে বিয়ের পর থেকে এই জিন তার পিছে পড়েছিল, তবে আমরা জানতে পারি যে মূলত 13 বছর বয়স থেকেই বাস্তবে এই জিন ইচার পিছে পড়েছিল। তবে তার স্বপ্ন দেখা শুরু হয়েছিল বিয়ের পর থেকে। বিয়ের পর থেকে তার হাজবেন্ডের সাথে তার দূরত্ব বাড়তে থাকে। লাভ ম্যারেজ হওয়া সত্ত্বেও তার হাজবেন্ডের সাথে তার সময় কাটাতে একদমই ভালো লাগতো না। সে একা ঘুমাতে পছন্দ করত, একা থাকতে পছন্দ করত, একা ঘুমের মাঝে ওই স্বপ্ন দেখতে পছন্দ করত যেখানে ওই হ্যান্ডসাম ছেলেটি তার সাথে থাকতো। সময়ের সাথে সাথে সে অনেক বেশি রুড হয়ে গিয়েছিল তার হাজবেন্ডের প্রতি। তার হাজবেন্ডও এই ব্যাপারটা বুঝতে পারত না। তাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া বিবাদ লেগেই থাকতো, ভুল বুঝাবুঝিও সবসময় লেগে থাকতো। এদিকে এই জিনের কারণে তার হাজবেন্ডের সাথে তার বাচ্চাও হচ্ছিল না। সত্যি বলতে সে নিজেও এই স্বপ্নের জগৎ থেকে বের হতে চাইতো না। যখন তার উপর রুকিয়া পারফর্ম করা হয় তখনও সে কাঁদছিল, কেননা এই স্বপ্নের জগতে সে ওই লোকটি থেকে যে ভালোবাসা পায় সেটা থেকে সে কিছুতেই মুক্ত হতে চাইছিল না, অর্থাৎ সে তার হুঁশেই ছিল না। তার উপর যে ওস্তাদ রুকিয়া করেছিল সে বলেছিল যে ওই জিন নাকি অনেক বেশি অ্যাটাচড হয়ে গিয়েছিল তার সাথে, আর এ কারণেই সে নিজেও ইমোশনালি অ্যাটাচড হয়ে গিয়েছিল ওই জিনের সাথে, যার থেকে বের হতে তার অনেক সময় লেগে গিয়েছে। অনেকবার রুকিয়া পারফর্ম করা লেগেছে তার উপরে। তবে আলহামদুলিল্লাহ সবকিছু ঠিক হয়ে গিয়েছে। এখন তার 3টা সন্তান রয়েছে। এখন সে দিনের আলোয় জীবন অতিবাহিত করছে। এরই সাথে শেষ হয়ে যায় আজকের এই গল্পটি। আশা করছি বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি এই ইসলামিক হরর মুভির গল্পটি আপনাদের কাছে ভালো লেগেছে।
যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। সেই সাথে আপনারাও কি কখনো বাস্তবে জিনের উপস্থিতি অনুভব করেছেন? যদি করে থাকেন তাহলে আপনাদের অভিজ্ঞতা কমেন্টে জানাবেন। এছাড়া এরকমই ইন্দোনেশিয়ান ইসলামিক হরর মুভির এক্সপ্লেনেশনের জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। সেই সাথে আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক কমেন্ট বক্সে পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।